সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মডেল ভাইভা 1। আজকে আমরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার বা ট্রেনি অফিসার যে পদটা রয়েছে, এই পদের জন্য আপনারা যারা ভাইভা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা রিয়েল ভাইভার আয়োজন করেছি। তো দেখেন কীরকম প্রশ্ন হতে পারে। তো শুরুতেই আপনাদের যখন সিরিয়াল পড়বে তখন কিন্তু সরাসরি আপনারা রুমে ঢুকবেন না। রুমের পাশে কাছাকাছি গিয়ে বা যদি দরজায় পর্দা থাকে তো পর্দা সরিয়ে আপনারা বলবেন যে আসতে পারি স্যার। কয়েকজন পরীক্ষক থাকবেন, তাদের মধ্যে যে কোনো একজন অবশ্যই বলবেন যে হ্যাঁ আসুন এবং বসুন। যদি বসুন বলেন সরাসরি গিয়ে বসে পড়বেন, আর যদি সালাম দিয়ে সরাসরি গিয়ে বসে পড়বেন। আর যদি বসতে না বলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি দাঁড়িয়ে থাকবেন, এবং তার আগে কিন্তু বলতে হবে যে বসতে পারি স্যার, ঠিক আছে, এভাবে বলতে হবে। যদি বলে সালাম দেওয়ার পরে যদি আপনাকে বসতে বলে তো আপনি সরাসরি কিন্তু সেখানে গিয়ে বসে পড়বেন এবং আপনি বলবেন যে ধন্যবাদ স্যার। এভাবেই কিন্তু আপনার শুরুটা হবে। তো এরপরেই আপনাকে কিন্তু নাম জিজ্ঞাসা করা হবে, বলবে যে আপনার নাম কি। তো আপনি অ্যাজ ইউজুয়াল আপনার নাম বলবেন, আমার নাম মহিবুল ইসলাম। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে আপনার বাড়ি কোন জেলায়। তো এখানে বলা আছে যে আমার বাড়ি লালমনিরহাট জেলায়। তো যে কোনো একজন পরীক্ষক সাথে সাথেই হয়তো বলে বসতে পারেন। এই প্রশ্নটা অনেক সময় করে বিধায় আমি আলোচনায় রেখেছি। বলবে যে আপনার জেলার কয়েকটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের নাম বলুন। তো তিস্তা ব্যারেজ, বুড়িমারি স্থলবন্দর, লালমনিরহাট বিমানবন্দর এবং 3 বিঘা করিডোর, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু লালমনিরহাট জেলার দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান। তো আপনার জেলার এই সংক্রান্ত বেশ কিছু জিনিস জানতে হবে। যদি আপনি বরিশালের প্রার্থী হন, যদি আপনি ধরেন সিলেটের প্রার্থী হন, কিংবা যদি আপনি রাজশাহীর প্রার্থী হন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু নিজের জেলা সম্পর্কে অবশ্যই একটু ভালো জানতে হবে যে কোনগুলো দর্শনীয় স্থান, কে কে বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছে, এই জিনিসগুলো কিন্তু জানতে হয়। তো ওনাকে হয়তো এরকমও প্রশ্ন করে বসতে পারে সাধারণ জ্ঞান টাইপের, যে লালমনিরহাট জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1 ফেব্রুয়ারি 1984 সালে প্রতিষ্ঠিত হয়। এবারে দেখেন গ্রামীণ ব্যাংক সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। যেমন একজন পরীক্ষক বলেছেন যে আচ্ছা বলেন তো গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1983 সালে। এবং এই ব্যাংকটা কিন্তু কার্যক্রম শুরু করে তারও আগে। এটা কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার কথা বলা হচ্ছে, মাথায় রাখবেন। প্রতিষ্ঠিত হওয়া আর কার্যক্রম শুরু করা দুইটা কিন্তু আলাদা বিষয়। এই জন্য প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন যে এখানে যেহেতু বলা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার কথা, তো মনে রাখবেন 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তো এরপরে আসেন আরও যে প্রশ্নগুলো করা হতে পারে, সেটা হচ্ছে যে আপনি কি জানেন গ্রামীণ ব্যাংক বিখ্যাত কোন দিক থেকে? মনে রাখবেন প্রথম যে কারণটা সেটা হচ্ছে পৃথিবীতে প্রথম এবং একমাত্র ব্যাংক হিসাবে গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ঋণ প্রদান করা শুরু করে, এবং এই কারণেই কিন্তু গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এই বিষয়টা কিন্তু প্রথমেই আপনাকে এরকম প্রশ্ন করলে ভাইভা বোর্ডে বলতে হবে যে জি স্যার আমি জানি জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করার জন্য গ্রামীণ ব্যাংক বিখ্যাত, এবং এটি একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান। তো অনেকেই সারা পৃথিবীর মানুষ কিন্তু এই প্রতিষ্ঠানটাকে চেনে। সবাই হয়তো চেনে না, কিন্তু ব্যাংক রিলেটেড যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু এই প্রতিষ্ঠানটাকে চেনে। তারা কিন্তু এই স্পেশাল এই কারণে বিখ্যাত পৃথিবীব্যাপী। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু আরও বেশ কিছু কারণে বিখ্যাত। সেটা সামাজিক ব্যবসার কারণেও কিন্তু উনি বিখ্যাত একজন মানুষ। সেই সম্পর্কিত প্রশ্নও কিন্তু করা হতে পারে। এরপরে দেখেন যে গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করেন কে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমরা ভুল করে উত্তরে বলে ফেলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করেন। আসলে তসলিমা বেগম গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি হিসাবে নোবেল শান্তি পুরস্কারটি কিন্তু গ্রহণ করেন। বিষয়টা কিন্তু একটু ভালো করে আপনাকে মাথায় রাখতে হবে যে তাসলিমা বেগম গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি হিসেবে নোবেল শান্তি পুরস্কারটি গ্রহণ করেন। এরপরে পরের প্রশ্নটা দেখেন, গ্রামীণ ব্যাংক সম্পর্কিত প্রশ্নের পরে আপনাকে কিন্তু সাধারণ ব্যাংকিং সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তারা। তো সেই সম্পর্কিত প্রশ্নগুলোও কিন্তু জানতে হবে। যেমন একটা খুবই সাধারণ প্রশ্ন যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? মনে রাখবেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম, এবং এই ব্যাংকের বিভিন্ন কাজ রয়েছে। এর মধ্যে নোট বা মুদ্রার প্রচলন করা, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করা, মুদ্রা বাজারের মুরব্বী
হিসেবে কাজ করে কিন্তু এই বাংলাদেশ ব্যাংক, এবং আরও বিভিন্ন মানে সুদের হার ঠিক করে দেওয়া, অন্যান্য ব্যাংকের রিজার্ভ, কোন ব্যাংকের রিজার্ভ কতটুকু হবে সেগুলো সম্পর্কে হচ্ছে অন্যান্য ব্যাংককে নির্দেশনা দেয়া, এছাড়া সরকারকে ঋণ প্রদান করা, নানা ধরনের কাজ কিন্তু বাংলাদেশ ব্যাংক করে থাকে। এই বিষয়গুলো সম্পর্কে একটু আপনাদেরকে জানতে হবে। তো আমার এই যে শীটটা রয়েছে, এই শীটের মধ্যে কিন্তু যাবতীয় বিষয়গুলো বলা রয়েছে। তো আমি হয়তো শীটটা কিছুটা আপ টু ডেট করতে পারি আরও কিছু প্রশ্ন সংযোজন করে, তখন মানে যদি আপনাদের নেওয়ার পরেও আমি কিছু সংযোজন করি, তখন কিন্তু সেই বিষয়গুলো সেখানে অবশ্যই আমি দিয়ে দিব। তো দেখেন, একজন পরীক্ষক বলছেন যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব সম্পর্কে জানেন? 3-0 তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, মনে রাখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই 3-0 তত্ত্বের কারণে কিন্তু আবারও নোবেল পুরস্কার পেতে পারেন, এটা মানে অনেকেই ধারণা করেন। তো আপনি বলবেন যে জি স্যার আমি জানি, যেহেতু উনি বলেছেন যে আপনি কি জানেন, আপনি বলবেন জি স্যার। এরপরে যদি তারা প্রশ্ন করে যে তত্ত্বটি সম্পর্কে বিস্তারিত বলেন, তো মনে রাখবেন 3-0 এই যে 3, এই 3 মানে হচ্ছে 0 কার্বন, 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 পভার্টি। মনে রাখবেন, একটা 0 কার্বনকে 0 করা, একটা আনএমপ্লয়মেন্ট মানে নিশ্চয়ই বোঝেন যে আনএমপ্লয়মেন্টকে 0 করা, আর একটা পভার্টিকে 0 করা। ঠিক আছে, এটা হলো 3-0 তত্ত্বের মূল এজেন্ডা। তো এরপরে খেয়াল করে দেখেন যে একজন পরীক্ষক হয়তো বলবেন, আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, যে ট্রেনি অফিসার পদের জবটিতে অনেক পরিশ্রম। এবার আপনাকে তারা এই সংক্রান্ত প্রশ্ন করা শুরু করবে, মানে আপনাকে একটু বাজিয়ে দেখবে যে আপনি আসলে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর করেন। তারা বলবে যে ট্রেনি অফিসার পদের জবটিতে অনেক পরিশ্রম করতে হবে, আপনি কি পারবেন? আপনাকে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর মানে খুব ভালোভাবে গুছিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে একটা সম্ভাব্য উত্তর আমি দিয়ে রেখেছি, আপনার উত্তরটা অন্যরকমও হতে পারে। সেটা কি দেখেন, সেটা হচ্ছে যে কোনো চাকরিতে পরিশ্রম এবং কষ্ট রয়েছে, আমি আমার মেধা, যোগ্যতা এবং সততার সাথে এই কাজ করতে পারবো বলে আশা রাখি। স্যার, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই নিজেকে সেভাবেই তৈরি করেছি এবং আমাকে পরিশ্রম করেই সফল হতে হবে। এইভাবে আপনি যদি গুছিয়ে বলতে পারেন তাহলে অনেক বেটার হবে। তো এরপরে দেখেন, একজন পরীক্ষক হয়তো বলবেন যে গ্রামীণ ব্যাংক কোন কোন ধরনের ঋণ প্রদান করে। যেহেতু আপনি গ্রামীণ ব্যাংকে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে গ্রামীণ ব্যাংক সংক্রান্ত প্রশ্নই কিন্তু সেখানে বেশি হতে পারে। তো প্রার্থী বলবেন যে গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে থাকে, যেমন মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ, কৃষি ঋণ, শিক্ষা ঋণ, ব্যক্তিগত ঋণ, উদ্যোক্তা ঋণ ইত্যাদি। এবার সম্পূরক প্রশ্ন হিসেবে হয়তো বলতে পারে, আচ্ছা বলেন তো গ্রামীণ ব্যাংকের শিক্ষা ঋণ সম্পর্কে আপনি কি কি জানেন? মনে রাখবেন, এরকম প্রশ্ন কিন্তু করা হয়েছিল ইতিপূর্বে। তো দেখেন, শিক্ষা ঋণ সম্পর্কে আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে সমস্ত সদস্য রয়েছেন, এই সদস্যদের ছেলে মেয়ে যারা আছেন তাদেরকে কিন্তু গ্রামীণ ব্যাংক শিক্ষা ঋণ দিয়ে থাকে। আমি যদি ভুল না করে থাকি, টাকার ফিগারটা হচ্ছে 38,000 থেকে শুরু করে 1,05,000 টাকা পর্যন্ত কিন্তু গ্রামীণ ব্যাংক এই শিক্ষা লোন বা শিক্ষা ঋণ দিয়ে থাকে, এবং পড়াশোনাকালীন সময়ে এই টাকাটা কিন্তু ফেরত দিতে হয় না। সাধারণত পড়াশোনা শেষ করার 1 বছর পর থেকে এই ধরনের ঋণের কিস্তি শুরু হয়, তবে সেক্ষেত্রে 3 মাস পর থেকেও শুরু হতে পারে। তবে মনে রাখবেন, যখন আপনি পড়াশোনা শেষ করবেন তার সাথে সাথেই কিন্তু 5% সুদের হার হচ্ছে সেটার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, মানে আপনাকে মাত্র 5% সুদ প্রদান করতে হবে। তো এই পার্সেন্টটা অনেক সময় হেরফের করে, তবে আমার জানা মতে এটা হচ্ছে 5% ইন্টারেস্ট রেটে আপনাকে ফেরত প্রদান করতে হবে, এবং এটা সহজ একটা মানে হচ্ছে শর্তে এই ঋণটা কিন্তু দেওয়া হয়। অনেকেই যারা গ্রামীণ ব্যাংকের সদস্য, তো কমপক্ষে সদস্য হিসেবে 1 বছর মানে হতে হয়, মানে আপনি সাথে সাথেই সদস্য হবেন আর শিক্ষা ঋণ পাবেন সেটা কিন্তু না। তো এটা 1 বছর হতে হয়, এবং এটাতে কিন্তু 38,000 টাকা থেকে শুরু করে 1,05,000 টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়া হয়, এবং মেডিকেলের যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে সম্ভবত এই মানে টাকাটা আরও বেশি পরিমাণে দেয়া হয়, আমি যতটুকু জানি। তো এবার আসেন, আপনাকে হয়তো প্রশ্ন করলো যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে আর তার সম্পর্কে আপনি কি কি জানেন বলেন। আপনাকে একটু গঠনমূলক উত্তর করতে হবে। এখানে একটা উত্তর দেয়া রয়েছে, আপনারা চাইলে এই উত্তরটা ঠিকঠাকভাবে পড়তে পারেন। ওকে, তো এবার দেখেন, আরও বেশ কিছু হচ্ছে প্রশ্ন রয়েছে, যে যেমন আপনাকে বলবে যে আপনি খুব ভালো বলেছেন, মানে এর আগের প্রশ্নটার উত্তর হয়তো আপনি খুব ভালোভাবে দিয়েছেন, আপনাকে বলবে যে আপনি খুব ভালো বলেছেন, আমরা দেখতে পাচ্ছি আপনার একাডেমিক রেজাল্ট অনেক চমৎকার, এর চেয়ে ভালো জব আপনি ডিজার্ভ করেন বা আপনি পেতে পারেন, আপনি কি এই চাকরি করবেন? মানে আপনাকে একটু ফুলিয়ে দেবে তারা, দেখবে যে আসলে আপনি হচ্ছে কীরকমভাবে উত্তরটা করছেন।
তো দেখেন, আপনার উত্তরটা যদি এরকম হয় তাহলে সবচেয়ে বেটার হবে যে স্যার বর্তমানে বা বর্তমান সময়ে সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে যে পরিমাণ পদ ফাঁকা থাকে তার বিপরীতে কয়েক গুণ চাকরি প্রার্থী অ্যাপ্লাই করে, অর্থাৎ মোট শূন্য পদের কয়েক গুণ চাকরি প্রার্থী প্রতি বছর পাশ করে বের হয়। সেক্ষেত্রে ভালো রেজাল্ট করলেই যে ভালো একটা চাকরি পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এছাড়া আমার পরিবার এই মুহূর্তে আমাকে আর্থিকভাবে সাপোর্ট করার মতো অবস্থানে নেই, বরং তারাই এখন আমার কাছ থেকে আশা করে আর্থিক ব্যাপারে। এজন্য একটা চাকরি আমার খুবই প্রয়োজন। আপনি এভাবে গুছিয়ে বলবেন, ওকে? এভাবে গুছিয়ে যদি বলতে পারেন তাহলে তারা কিন্তু সন্তুষ্ট হবে, কিন্তু আপনি যদি এভাবে বলতে না পারেন তাহলে কিন্তু হবে না। তো দেখেন, তারা বলেছে ধন্যবাদ, আপনি এখন আসুন। আপনি বলবেন যে আপনাদের সকলকে ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। বা আপনি যদি অন্য ধর্মের হন সেভাবেই আপনি কিন্তু সালাম দিয়ে কাগজপত্র যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে আপনি নিয়ে আসবেন। আবার আপনি উঠে চলে আসবেন না, সেখানে কিন্তু আপনার বেশ কিছু কাগজপত্র থাকবে, সেগুলো ভালো করে গুছিয়ে নিয়ে আসবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনাটি পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করে আমাকে আপনি আমাকে প্রশ্ন করবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন।